আমার ভালোবাসার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি তোমাদের প্রিয় চুমকি আপু আবারও চলে এসলাম নতুন একটি গল্প নিয়ে গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে আমার মায়ের নাম ইয়াসরিনা সোনিয়া একজন আধুনিক কিন্তু ধার্মিক মহিলা ছোট থেকে আমেরিকাতে বড় হওয়া সত্ত্বেও আমার মা অনেক ধার্মিক এবং পর্দাশীল আমার নানা নানিও বাংলাদেশি ধর্মপ্রাণ মুসলিম এবং আমার নানি চান আমার মাকে যথাসম্ভব ধর্মীয় অনুশাসন মানিয়ে বড় করার চেষ্টা করেন গত কয়েক বছর আগে এক রোড দুর্ঘটনায় দুজন মারা যায় এবার মূল গল্পে চলে যাওয়া যাক গরমের ছুটির কারণে আমি বাড়িতেই ছিলাম বাবারও ব্যবসায়িক কাজকর্ম না থাকায় বাসায় ছিল বাবা মা আর আমি মিলে বেশ সুন্দরভাবেই ছুটি উপভোগ করছিলাম আমাদের বাড়ির পাশেই সমুদ্র এবং একটা ছোট বীচ আছে আমাদের প্রপার্টির ভেতরে পড়ায় সেই বীচে বাইরের মানুষ আসতে পারে না তাছাড়া আমাদের বাড়ির আশেপাশে লোকজনের বসবাসও কম মূল শহর থেকে আমাদের বাড়ি 2 মাইল দূরে প্রায় প্রতিদিন বিকেলেই আমরা পরিবারের সবাই মিলে বীচে যেতাম প্রথমেই বলেছি আমার আম্মু একজন পর্দাশীল মহিলা তাই বীচে গেলেও আম্মু সালিম পোশাক পরতেন তবে যতই সালিম পোশাক পরুক আম্মুর রূপ ঠিকই বাইরে প্রকাশ পেত গত কিছুদিন যাবতও আমার মাঝে অন্যরকম একটা অনুভূতি কাজ করে শুধু মাকে না যে কোনো মেয়েকে দেখলেই আমার অন্যরকম একটা শিহরণ কাজ করে বেশ কয়েকবার বাঁচা ঘরে কাজ করার সময় আম্মুকে কল্পনা করতে লাগলাম নিজের মাকে নিয়ে এই ধরনের চিন্তাভাবনা আমি মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করলাম কিন্তু মাকে যতবারই দেখতাম ততবারই আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিলাম একদিন বাবা আমি আর মা বিচে গিয়েছিলাম মা লম্বা টি শার্ট এবং ঢিলে জিন্স পরেছিল মা আর বাবা একসাথে বসেছিল আমি পানিতে লাফালাফি করার সময় খেয়াল করলাম বাবা মাকে বেশ লম্বা একটা হামি দিচ্ছে হঠাৎ বাবার ফোনে একটা কল এলো বাবা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল মা বেশ উদাস হয়ে গেল আমরা বাসায় চলে এলাম মা আর আমি বাগানে গেলাম আমি মায়ের পাশে গিয়ে বসলাম মাকে বললাম আজ তাকে বেশ সুন্দর লাগছে মা তখন আমাকে একটা হামি দিল এটা স্বাভাবিক বিষয় কিন্তু আমার মনের মাঝে একটা হাওয়া বয়ে গেল আমি আমার রুমে চলে এলাম আমার রুম থেকে বাগান দেখা যায় জানালা দিয়ে মাকে দেখা যাচ্ছিল মা বাগানের চেয়ারে 2 হাত পা ছড়িয়ে দিয়ে শুয়েছিল হয়তো মায়ের অজান্তে কিংবা অসাবধানতার কারণে সম্পদগুলো দেখা যাচ্ছিল আমি আর থাকতে না পেরে বাঁচা ঘরে গিয়ে কাজ সেরে এলাম এটা প্রথমবার নয় এর আগে বহুবার আমি এটা করেছি কিন্তু মাকে দেখে এই প্রথম আমার মাথায় একটা দুষ্ট বুদ্ধি চলে এলো আমি রান্নাঘরে গেলাম এবং লেবু শরবত বানালাম এবং বাবার ঘুমের ওষুধ মিশিয়ে মাকে দিলাম মা শরবত খাওয়ার কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে পড়ল আমি মাকে বেশ কয়েকবার ডাক দিলাম মা কোনো সাড়া শুদ্ধ করল না আমি বুকে হাত রাখলাম আমার ভেতরে তখনও একটা ভয় কাজ করছিল আমার হাত কেঁপে উঠছিল মা একটু নড়ে উঠল আমি ভয় পেয়ে গেলাম কিছুটা দূরে চলে গেলাম বেশ কিছুক্ষণ পর আমি আবারও মায়ের কাছে গেলাম সাহস করে হাত রাখলাম আবার আগে কি হবে সে চিন্তা না করে কমলা লেবুগুলো খেতে লাগলাম কিছুক্ষণ পর নিচের দিকে নেমে এলাম আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না এ আমি কি দেখছি হিতাহিত জ্ঞান লোপ পেয়ে গেল আমার ঝাঁপিয়ে পড়লাম প্রথমবার তাই দ্রুত বেরিয়ে গেল রাতেও খাওয়া শেষে মাকে ঘুমের ওষুধ মিশিয়ে 1 কাপ কফি বানিয়ে দিলাম বাবা বাড়ি ফিরবে না সেই সুযোগটাই কাজে লাগিয়ে দিলাম কফি খেয়ে আম্মু গুড নাইট বলে সোজা বেডরুমে চলে গেল মিনিট 5-এর পর বাবা মায়ের রুমে ওকে দিতেই দেখি আম্মু মরার ঘুমাচ্ছে সেই একই কাজটা আবার শুরু করলাম এভাবে প্রায় 5 মাস কাজ করছি এরই মাঝে মায়ের শারীরিক পরিবর্তন দেখা দিয়েছে আম্মুর পেট বেশ কিছুটা বড় হয়েছে যতটুকু বুঝতে পেরেছি আমার অনিরাপদের কারণ আম্মুকে দেখে বোঝা যাচ্ছিল আম্মু কিছু একটা বিষয় নিয়ে বেশ চিন্তিত আব্বু ব্যবসায়ের কাজে বিভিন্ন জায়গায় চলে যায় বুড়ো বয়সে আম্মুকে তেমন একটা সময় দেয় না বললেই চলে
সে কারণেই হয়তো আম্মুর চিন্তাটা আরও বেশি হচ্ছে। গত মাসে আব্বু ব্যবসায়ের কাজে অ্যারিজোনা গিয়েছে, ফিরবে আরও দিন 15 পরে। বাসায় আমি আর আম্মু। রাতে খাওয়া দাওয়া শেষে আম্মু তাদের রুমে চলে গেল। আম্মু ঘুমিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই আমি আম্মুর রুমে গেলাম। আম্মু গভীর ঘুমে মগ্ন। আমি আম্মুর পাশে বসলাম। তবে আজ আমার ভয় করছে। তবে এই লুকিয়ে লুকিয়ে মায়ের অগোচরে আমার আর এসব করতে ইচ্ছে হচ্ছিল না। তাই আজ আমাকে ঝুঁকি নিতেই হবে। আমি ঝুঁকে পড়লাম, আর সাথে সাথে আম্মু চমকে উঠল। আম্মু আমাকে তার উপর থেকে সরিয়ে দিতে চাইছিল, কিন্তু আমি আম্মুর উপরে ছিলাম, এবং আম্মুর থেকে গায়ের শক্তি বেশি হওয়ায় আম্মু আমার সাথে পেরে উঠল না। তখন আম্মু বলে উঠল, তুই তোর সন্তানকে যদি দুনিয়ার আলো বাতাস দেখতে চাস, তাহলে আমার উপর থেকে সরে যা। আমি তখন অবাক হয়ে গেলাম। আম্মু কি বলছে এসব? আম্মু এসব জানে কিভাবে? আম্মু একটু বিরক্তি ভরা চেহারা নিয়ে আমার দিকে তাকালো। তখন আম্মু আমাকে ধাক্কা দিয়ে তার উপর থেকে সরিয়ে দিয়ে 2 হাতে পেটে ধরে আমার দিকে তাকিয়ে কান্না করতে করতে বলে, এই সন্তান যখন তুই এনেছিস, তাহলে এখন এর যত্ন কেন নিতে পারিস না? আমি তখনও তোতো হয়েই আছি। আমি কোনো কিছু জিজ্ঞেস করার আগে মা সব বলতে শুরু করল। আমি যখন প্রতিদিনই মাকে বেশ কয়েকবার করে কফি শরবত দিতে লাগলাম, তখনই নাকি মায়ের আমার উপরে সন্দেহ তৈরি হয়। সেই সন্দেহের পালে হাওয়া দেয় মায়ের অতিরিক্ত ঘুমিয়ে যাওয়ার অভ্যাস। কারণ মা দিনে খুব কম সময় ঘুমোতেন। তারপরেও মা বিষয়টি কিন্তু যখন পেটের সন্তান আসে, তখনই মা বিষয়টি খতিয়ে দেখার জন্য উঠে পড়ে লাগে, এবং আমার দেয়া চা কফি না খেয়ে ঘুমিয়ে পড়ার ভান করে শুয়ে পড়ে। আমি তখন জানতে চাইলাম, আম্মু যখন এসব জানি, তাহলে আগে কেন এসব বলেনি, অথবা এসবে বাধা কেন দেয়নি? তখন আম্মু বলে, যেদিন প্রথম আম্মু ঘুমের ভান ধরে শুয়েছিল, ওই দিন আমি আম্মুর ঘরে এক সেট হয়ে প্রবেশ করেছিলাম। আম্মু সেদিন আমাকে বাধা দেওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু আমাকে দেখে আম্মু তখন কান্নগান হারিয়ে ফেলে এবং চুপ থাকে। আমার কাছ থেকে যে সুখটা পেয়েছিল, ওই রকম সুখ কখনোই বাবার কাছ থেকে পায়নি। আর সে কারণেই মা তার ধার্মিকতা, সতীত্ব বিসর্জন দিয়ে সব সহজ করে নিয়েছে। আমি তখন আম্মুর পেটে হাত রেখে বলি, আমাকে ক্ষমা করো, আমি জানতাম না আমাদের সন্তানের ক্ষতি হবে। তখন আম্মু আমার হাতের উপরে হাত রেখে বলে, ঠিক আছে, আমি তোমাকে সব বলে দিব, তবে কথা যাও, আমাদের সম্পর্কের কথা কাউকে জানতে দিবে না। তখন আমি মাকের হাতটা শক্ত করে ধরে মায়ের চোখের দিকে তাকিয়ে বললাম, কথা দিলাম, এই গোপন সত্য কেউ জানবে না। কথাটা বলেই আমি রুম থেকে বেরিয়ে যাই। সকালে ঘুম থেকে দেরিতে ওঠাটা আমার অভ্যাস। ঘুম থেকে উঠে হালকা ব্যায়াম করে বাগানে ফুটবল নিয়ে 30 মিনিটের মতো দৌড়াদৌড়ি করে থাকি। আমি লম্বায় প্রায় 6 ফুট। অল্প বয়স থেকে রেগুলার জিমে ব্যায়াম করায় আমার শরীর। আম্মুর পিছু পিছু চুপিসারে বাসায় ঢুকলাম। বাসায় ঢুকে দেখলাম বাবা নেই। আম্মু ভয়ে ভয়ে দোতলায় ওদের রুমে গেল, জামা কাপড় সামলে নিল। হিজাব এবং বোরকা পরে আম্মু আবার পিছনের দরজা দিয়ে বেরিয়ে এলো। আমিও আম্মুর পিছু পিছু বেরিয়ে এলাম। আম্মু ঘুরে বাবাকে গিয়ে দেখল, বাবা বাগানে বাবুকে নিয়ে বসে আছে। আম্মু আব্বুকে ডাক দিল। আব্বু কিছুটা রাগে চোখে তাকালো। তখন আম্মু একদম অবলা মেয়েদের মতো করে তাকালো। মনে হলো আম্মু কি করছে তার কিছুই তিনি জানেন না। আব্বু আম্মুর একা বাইরে যাবার কারণ জানতে চাইলে আম্মু বলে উঠল, পাশে একটা বাড়িতে ধর্মকর্ম নিয়ে হচ্ছিল, আমাকে নিয়ে আম্মু সেখানেই গিয়েছে। আমাদের বাবুর এখন 1.5 মাস বয়স। বাবা ব্যবসায়িক কাজে ছোটাছুটি শুরু করে দিয়েছে আবার। বাসায় আম্মু, আমি আর আমাদের সন্তান। স্কুল খোলা। আমি স্কুলে গেলে মা বাসায় একা থাকে। সে সময়টাতে মা বিভিন্ন ধর্মীয় কাজ করে। আগে আম্মু রাতে নামাজ পড়ত, প্রায় ভোর রাতে কোরআন তেলাওয়াত করত, বর্তমানেও করে। বাবু হবার পর বাবুর প্রচুর অসুখ হয়েছিল। এরপর থেকে মা প্রায় রোজা রাখেন, বিশেষ করে যে দিনগুলোতে আমি স্কুলে যাই। স্কুল থেকে ফুটবল প্র্যাকটিসে এবং নাচের ক্লাসে যাই, ওই দিনগুলোতে আম্মু রোজা রাখেন। এতে করে আমার সাথে মায়ের মেলামেশাও ঠিক থাকে, আবার আমার ব্যস্ত দিনে মার ইবাদতও ঠিক থাকে। তবে প্রতি রাতে আমাদের মেলামেশা হয়। আম্মু এবং আমি দুজনেই মেলামেশার জন্য অধীর আগ্রহে। আমাদের দুজনের প্রতি দুজনের কোনো অনাগ্রহ তৈরি হয় না, অতৃপ্তি আসে না। হ্যালোইন কাছে চলে এসেছে, কয়েকদিনের পরেই হবে হ্যালোইন। অন্য সময় আমাদের বাড়িতে হ্যালোইন হতো না, আম্মু দিত না। আমি বন্ধুদের সাথে হ্যালোইন করতাম।
তবে এবার আম্মুকে রাজি করিয়েছি। শুধু রাজি না, আম্মুকে ঘিরেই হবে আমার এবারের হ্যালোইন। মূলত হ্যালোইনের বিষয়টা মাথায় আসে আম্মুকে সেবা দেওয়ার সময়। তখন আম্মুকে বিভিন্নভাবে বুঝিয়ে রাজি করেছিলাম। হ্যালোইনের জন্য স্কুল বন্ধ দিয়ে দিল। বাড়তি পাওনা হিসেবে পেলাম, বাবার কাজের চাপ থাকায় বাবা বাড়ি থাকছে না। আমি আর মা হ্যালোইনের জন্য কেনাকাটা করতে গেলাম। আম্মুর জন্য আমি একটা ক্যাট গার্ল অ্যাঞ্জেল কস্টিউম কিনলাম। আমার জন্য আম্মু একটা টেবিল কস্টিউম কিনল। আমাদের বাবুর প্রথম হ্যালোইন, ওর জন্য কস্টিউম কেনা হলো। হ্যালোইনের রাতে আমাদের বাড়ি হ্যালোইনের সাজে সাজানো হলো। আমরা কস্টিউম পরে রেডি হয়ে গেলাম। আমাদের হ্যালোইন পার্টির মূল উদ্দেশ্য ছিল নিজেদের চরিত্রের বাইরে গিয়ে আলাদা রোল প্লে করে সময় কাটানো। আম্মুকে মেকআপ করার পর ক্যাট গার্ল অ্যাঞ্জেল কস্টিউমে সত্যি সত্যি পরীর মতো লাগছিল। আমিও শয়তান সেজে প্রস্তুত হয়ে গেলাম শয়তানি করার জন্য। প্রথমবারের মতো আমরা রোল প্লে করব, তাই আমাদের দুজনের মাঝেই ছিল চরম উত্তেজনা। আম্মুর রোল ছিল এক সুন্দরী পরীর। সে তার সন্তানকে নিয়ে স্বর্গ ছেড়ে পৃথিবীতে নেমে আসবে। তখন এক শয়তান তার সন্তানকে তার কাছ থেকে ছিনিয়ে নেবে এবং তাকে তার দাসীতে পরিণত করবে এবং নানাভাবে অত্যাচার করবে, জুলুম করবে। সেই পরীর রূপে পাগল হয়ে শয়তান তার সাথে জোর জবরদস্ত করার চেষ্টা করবে, কিন্তু পরীর ইচ্ছা ছাড়া তার সাথে সম্পর্ক করা সম্ভব হবে না। তখন শয়তান তার সন্তানকে খতম করার হুমকি দিয়ে তাকে সেবা দিবে। পরিকল্পনা মতো আম্মু আমাদের বাবুকে নিয়ে বাগানে হাঁটছিল। আমি শয়তানের মতোই আম্মুর কাছ থেকে মিথ্যা মিথ্যা বাবুকে কেড়ে নিয়ে আম্মুকে আমাদের বসার ঘরে বন্দি করি। মিথ্যা মিথ্যা অত্যাচার শেষে সম্পর্ক করার চেষ্টা করি এবং ব্যর্থ হই। এরপর হুমকি দিয়ে পরি রুমে থাকা আম্মুকে রাজি করাই এবং আম্মুকে আমার রুমে নিয়ে যাই। অতিরিক্ত পরিশ্রমের কারণে আম্মুর রুমে ঘুমিয়েছিলাম। ভোরে আম্মু নামাজ পড়ে, তাই অ্যালার্ম বাজে। অ্যালার্মের আওয়াজে আমারও ঘুম ভেঙে গেল, তবে বিছানা থেকে উঠলাম না। শুয়ে শুয়ে আম্মুর দিকে তাকিয়ে রইলাম। আম্মু হাতে পায়ে মোজা, সালোয়ার কামিজ ও হিজাব পরে নামাজ পড়ছিল। নামাজ শেষে আম্মু যখন সব গুছিয়ে রাখতে হাঁটছিল, তখন খেয়াল করলাম আম্মু কিছুটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। আমি বিছানা ছেড়ে আম্মুকে ধরলাম, জানতে চাইলাম কি হয়েছে। আম্মু তখন হাসতে হাসতে বলল, প্রথমবার পিশান হয়েছে তাই ব্যথা হচ্ছে। আব্বুর ব্যবসায়িক কাজ শেষ, বাসায় ফিরে এসেছে। বেশ কয়েকদিন থাকবে বাড়িতে। আমার আর আম্মুর মেলামেশা ততদিনে একটা আসক্তিতে পরিণত হয়েছে। আম্মুর একটু পরপরই আমাকে কাছে পেতে চায়। এমনও দিন যায় আম্মুর প্রতিবার নামাজের আগে গোসল করতে হয়েছে। তাই বাবা আসার পর থেকে বিপদে পড়ে গেলাম। বাবার শরীরটা বেশি ভালো না, তাই বাবাকে ঘুমের ঔষধ দিতে মা না করে দিয়েছে। ফলে বাবা বাড়ি থাকলে আম্মুর হাতেরও দেখা পায় না। আম্মু একদম আপাদমস্তক পর্দা করে বাসায় ঘুরে বেড়াত। 2 দিন যেতেই আমি আর আম্মু ছটফট করতে লাগলাম। রাতে বাবা ঘুমিয়ে যাওয়ার পরেই আম্মু আমার রুমে এলো। আমি স্কুলের অ্যাসাইনমেন্ট করছিলাম, তাই জেগেই ছিলাম। আম্মু আমার রুমে এসে দরজায় টোকা দিল। আমি বই খাতা ছেড়ে উঠে দাঁড়াতেই আম্মু আমার কাছে চলে এলো। মনে হলো 1000 বছর পর দুজন দুজনকে কাছে পেয়েছি। এরপর সময় নষ্ট না করে কাজে লেগে পড়লাম। কতটা সময় গেল আমরা জানি না, তবে আব্বুর ধাক্কায় আমার হুঁশ ফিরে। চোখ মেলে তাকিয়ে দেখি আব্বু আমাদের বাবুকে কোলে নিয়ে রাগি রাগি চেহারায় অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। আম্মু লজ্জায় মাথা নিচু করে রেখেছে। কয়েক মুহূর্ত যেতেই আব্বু দুজনকে বাসা থেকে বেরিয়ে যাবার জন্য আদেশ দিল। আম্মু ছুটে গিয়ে আব্বুর পায়ের কাছে পড়ল, আকুতি করে মাফ চাইতে লাগল। আব্বু আম্মুকে পা দিয়ে লাথি দিয়ে সরিয়ে দিয়ে আমাদের বাবুকে বিছানায় রেখে চলে গেল। আমি আর আম্মু তখনও আতঙ্কিত, অসহায়ভাবে মেঝেতে বসে রইলাম। মিনিট 15 পরে বাবা একটা সুটকেস নিয়ে এলো। আম্মুর দিকে একটা জামা ছুঁড়ে দিয়ে পরতে ইশারা করল। জামা পরা শেষে আম্মুকে আর আমাকে 2 হাতে ধরে টানতে টানতে নিচে নামিয়ে আনল। এরপর দরজা খুঁজে প্রায় গলা ধাক্কা দিয়ে আমাদের বের করে দিল। মাঝে আজ রাতে আমি, আম্মু আর আমাদের নবজাত শিশু রাস্তায় এসে পড়লাম। কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। রাতে আমরা একটা হোটেলে উঠি। সারা রাত আম্মু কান্না করে। সংসার ভাঙার কষ্টে এবং অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে আম্মু ভীত হয়ে যায়।
পরদিন আমরা চলে যাই আম্মুর বেস্ট ফ্রেন্ডের জুলি আন্টির বাসায়। সেখানে আম্মু আন্টিকে রাতের ঘটনার কিছুই বলেন নাই। আন্টিকে আম্মু বলল কিছুদিন বেড়াবে। আন্টিও সানন্দে আমাদের থাকার ব্যবস্থা করে দিল। আন্টির বাসাটি বেশি বড় নয়, উনি একা মানুষ, 3 রুমের ফ্ল্যাট বাসায় থাকেন। আমাদের একদম কোণার রুমে থাকতে দিলেন। রুমে বাথরুম, জানালার ব্যালকনি সব আছে। রুমে ঢুকে আমি ফ্রেশ হয়ে একটা শর্টস আর টি শার্ট পরে বিছানায় শুয়ে পড়লাম। আম্মু আজকে বেশ স্বাভাবিক। আমি বিছানায় শোবার পর আম্মু বাসা ঘরে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। এরপর ব্যাগ থেকে একটা নাইট ড্রেস বের করে সেটা গায়ে চাপিয়ে পাশে শুয়ে পড়ল। আম্মু বিছানায় শুয়ে পড়ার কয়েক মিনিট পরেই ঘুমিয়ে পড়ল। গতরাতে ঘুম হয়নি, তাই হয়তো আম্মু কাহিল ছিল। রাতে হঠাৎ ঘুম ভাঙতেই আমি নিচে কিছু অনুভব করলাম। ঘুম ঘুম চোখ মেলে তাকাতেই দেখি আম্মু আমাকে জেগে উঠেছি দেখে আমার কাছে মাথা নিয়ে এলো। অনেক ভালোবাসা দিলাম তখন আম্মুকে। আন্টির বাসাতে আমাদের দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু প্রায় 1 সপ্তাহ যাবৎ আন্টির বাসায় থাকার পরেও বাবা আমাদের সাথে কোনো যোগাযোগ করল না। আন্টির বাসাতে আরও কিছুদিন থাকাটা আমাদের কাছে বেশ লজ্জাজনক মনে হলো। তখন আম্মু আমাকে নিয়ে লস অ্যাঞ্জেলসের কাছে স্যান্টা মেরিয়াতে আমার নানার বাসায় চলে যাবার কথা বলে। যেমন কথা তেমনি কাজ হলো। রাতে আমি আর আম্মু একটা গাড়ি ভাড়া করে স্যান্টা মারিয়াতে চলে গেলাম। নানার নানি মারা যাবার পর থেকে বাসা খালি ছিল। মাঝে মাঝে আমরা বেড়াতে আসতাম এখানে। লোকজন থাকে না, তাই আমি আর আম্মু এখানকার একমাত্র বাসিন্দা। নানা নানি বেশ যত্ন করে ও রুচি নিয়ে বাসা বানিয়েছে। বাসার সামনে সুইমিং পুল, বাগান সবাই আছে। আমরা প্রায় ভোরে নানার বাসায় পৌঁছালাম। বাসায় ঢুকে আম্মু দ্রুত জামাকাপড় পাল্টে নামাজ পড়বার ঘরে চলে গেল। নামাজ শেষে আম্মু নানা নানির রুমে চলে গেল। মা বাবার কথা মনে করে আম্মু কিছুটা মনমরা হয়েই বসে রইল। আমার আম্মুর জন্ম এখানে। আমি আম্মুর পাশে গিয়ে বসলাম। আস্তে করে বললাম, এই ঘরেই তোমার বাবা মা থাকত, এখানেই তারা মিলিত হতো। আজ থেকে এখানে আমরা থাকব, আমরা এখানে মিলিত হব। আমার ভাতিজা খুব আকর্ষণীয় ছিল এবং তাকে দেখলে আমি আবেগপ্রবণ হয়ে পড়তাম। তাকে দেখলে আমার মন কেমন জানি করত। একদিন আমি সিদ্ধান্ত নিলাম, এই সুযোগে আমি আমার ইচ্ছা পূরণ করব। আমার স্বামী কয়েকদিনের জন্যে শহরের বাইরে চলে গিয়েছিলেন। সেই রাতে আমি আমার ভাতিজার ঘরে গেলাম এবং ধীরে ধীরে তার পাশে শুয়ে পড়লাম। যখন রাত গভীর হয়ে গিয়েছিল, সে আমাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল আমি কী চাই। আমার নাম ছিল সোনালি এবং আমি আমার শ্বশুরবাড়িতে স্বামীর সাথে সুখী ছিলাম, কিন্তু অজানা কারণে আমি আমার ভাতিজার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলাম। সে ছিল আকর্ষণীয়, যদিও আমার স্বামী আমাকে কখনো বলেনি যে তার এমন একটি ভাগ্নে আছে। আমাদের বাড়িতে একজন কাজের মেয়ে কাজ করত, আর আমি নিজেও বাড়ির কাজ করতাম। একদিন আমি লক্ষ্য করলাম আমার ভাতিজা আমাদের বাগানে গাছে পানি দিচ্ছে। সে বারবার আমার দিকে তাকাচ্ছিল। আমি তার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছিলাম এবং বুঝতে পারছিলাম যে সে আমার দিকেও আগ্রহী। আমার গল্পগুলো তোমরা শোনো, কিন্তু সাবস্ক্রাইব করো না। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমি ভেবেছিলাম আমার বয়স 25 হলেও আমি এমনভাবে নিজেকে সাজিয়ে রাখতাম যেন আমার বয়স 17 বা 18 মনে হতো। তরুণ বয়সে আমার চেহারা ছিল আকর্ষণীয়, কিন্তু আমি জানতাম আমার ভাতিজা খুব লাজুক। সে কখনো প্রথমে কিছু বলার সাহস করবে না, কারণ আমার স্বামী তাকে সবসময় নিয়ন্ত্রণ করতেন। ছোটখাট বিষয়েও তাকে সতর্ক করতেন, এটা করো না, ওটা করো না। এই কারণেই সে তাকে ভয় পেত এবং আমার দিকে আগাতে সাহস করত না। কিন্তু আমি জানতাম কেউ না কেউ প্রথম পদক্ষেপ নেবে, আমি বা আমার ভাতিজা, কেউ একজন। আমি ভাবছিলাম যে যদিও আমি আমার স্বামীর সাথে খুশি ছিলাম, তবুও সেই পূর্ণ সুখ আমি তার কাছ থেকে পাইনি, যা একজন নারী একজন পুরুষের কাছ থেকে যা চায়। এই সব ভাবতে ভাবতে 10 দিন কেটে গেল। এই 10 দিনের মধ্যে সে আমার হৃদয়ে একটি বিশেষ জায়গা করে নিয়েছিল। তার কথা বলার ধরন ছিল অত্যন্ত সুন্দর। সে খুব মধুর সুরে আমার সাথে কথা বলত। অন্যদিকে আমার স্বামী আমার সাথে সবসময় কঠিন ভাষায় কথা বলতেন, যা আমাকে কষ্ট দিত। তবে আমার ভাতিজা সুনীল আমার সাথে খুব ভদ্রভাবে কথা বলত, আমাকে সম্মান করত।
সুনীলের প্রতি আমার মনোযোগ বৃদ্ধি পাচ্ছিল এবং আমি অনুভব করছিলাম যে তার প্রতি আমার আকর্ষণ বাড়ছে। আমি এ বিষয়ে কাউকে বলতে চেয়েছিলাম, কিন্তু জানতাম যে বললে সমস্যার সৃষ্টি হতে পারে। আমি যদি কাউকে বলতাম, তারা আমার সম্পর্কে অপবাদ ছড়াত এবং আমার স্বামীও আমাকে ছেড়ে দিতে পারত। তাই আমি এটি গোপন রেখেছিলাম, কিন্তু আমার হৃদয় তখন আমার ভাতিজার জন্য ব্যাকুল ছিল। একদিন আমি সিদ্ধান্ত নিলাম যে সেই রাত আমি তার সাথে কাটাব। আমার স্বামী কাজে বাইরে যাচ্ছিলেন, আর আমি খাবার তৈরি করে দ্রুত খেয়ে নিলাম। রাত গভীর হলে আমি ধীরে ধীরে তার রুমের দিকে এগোলাম। আমার হৃৎস্পন্দন দ্রুত হচ্ছিল, কিন্তু আমি থামিনি। দরজা খুলে ভেতরে ঢুকলাম এবং তার পাশে শুয়ে পড়লাম। আমার হাত তার বুকে রেখে আমি চাদর সরালাম এবং তখনই আমার মাথা ঘুরে গেল। এটা আমার ভাতিজা ছিল না। আমি প্রথমে খুব খুশি ছিলাম, কারণ আমার স্বামী সবসময় আমার যত্ন নিতেন। কিন্তু সেই রাতে সব কিছু বদলে গেল। তার কিছু আচরণ ছিল খারাপ। তিনি মাঝে মাঝে আমার সাথে খুব রুডভাবে কথা বলতেন, যা আমার খারাপ লাগত। আমি পরিবারের একমাত্র মেয়ে ছিলাম যে স্নাতক পর্যন্ত পড়াশোনা করেছিলে, কারণ আমাদের গ্রামে মেয়েদের বেশি পড়তে দেয়া হতো না। তবে আমার বাবা মা আমাকে স্নাতক পর্যন্ত পড়াতে উৎসাহিত করেছিলেন। আমি আশা করেছিলাম যে যার সাথে আমি বিয়ে করব সে শিক্ষিত হবে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার স্বামী তেমন শিক্ষিত ছিলেন না। তবে তার ধন সম্পদ দেখে আমার বাবা মা আমাকে তার সাথে বিয়ে দিলেন। আমাদের শ্বশুর বাড়ি ছিল খুব বড় এবং আমার আরামের জন্য আমার স্বামী গ্রামে একটি বড় বাড়ি তৈরি করেছিলেন, যেখানে আমরা থাকতাম। আমি নিজেই সব কাজ করতাম, কিন্তু সময়ের সাথে সাথে আমি ক্লান্ত হয়ে পড়লাম এবং আমার স্বামীর কাছে অনেকবার অভিযোগ করতাম। আমি বলতাম, এত বড় বাড়ির সব কাজ আমি একা করতে পারবো না। আপনি একজন সহকারী নিয়োগ করতে পারেন যে আমার কাজে সাহায্য করবে। কিন্তু তিনি সব সময় বলতেন, এর দরকার নেই। তুমি এত সুন্দর যে আমি চাই না তুমি অন্যের সাহায্য নাও। এজন্যই তোমাকে আমার পরিবারের কাছ থেকে দূরে এনেছি। তার এই কথাগুলো মাঝে মাঝে আমার মন খারাপ করত, কিন্তু আমি জানতাম এটাও ছিল ভালোবাসার একটি ধরন। হ্যাঁ, আমার স্বামী আমাকে গভীরভাবে ভালোবাসতেন এবং আমাকে সবসময় কাছে রাখতে চাইতেন, কিন্তু তার কথা বলার ধরন এবং আচরণের কারণে আমি তাকে তেমন ভালোবাসতে পারতাম না। আমি অনেকবার বলেছি যে তিনি তার কথা বলার ধরন পরিবর্তন করা উচিত, কিন্তু তিনি কোনো গুরুত্ব দিতেন না। ছোটবেলা থেকেই তিনি এমন পরিবেশে বড় হয়েছেন যেখানে অর্থ উপার্জনের প্রতি বেশি মনোযোগ দেয়া হতো। সময় চলে গেল এবং আমি ঘরের কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়লাম। আমার স্বাস্থ্য ভালো ছিল না। অবশেষে তারা আমার জন্য একটি কাজের মেয়েকে নিয়োগ করল। দিনমজুর মহিলার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। আমরা সারাদিন হাসি ঠাট্টা করতাম। তিনি আমার স্বামী আসার আগে তার বাড়িতে চলে যেতেন। তবে একদিন আমার স্বামী একটি অদ্ভুত কাজ করলেন, যা দেখে আমি হতবাক হয়ে গেলাম। আমাদের বাড়িতে একটি 18 বছরের ছেলেকে নিয়োগ করা হলো, যে বাগানে পানি দিত, ঘর ঝাড়ু দিত এবং বাইরে থেকে জিনিস আনত। আমি অবাক হয়ে গেলাম, কারণ আমার স্বামী সাধারণত কাউকে বাড়িতে রাখতেন না। আমি জানতে চাইলাম কেন এই ছেলে এখানে আছে, কিন্তু আমার স্বামী বললেন, তুমি ক্লান্ত হয়ে পড়ছ, তাই আমি চাই এই ছেলে তোমাকে সাহায্য করুক। আমি অবাক হলাম যখন শুনলাম সেই ছেলেটি আমার স্বামীকে মামাজি বলে ডাকছে। তখন আমি বুঝতে পারলাম তিনি আমার স্বামীর ভাইপো। আমার স্বামী তাকে বাড়ির কাজে নিয়োগ দিয়েছেন। এই পরিস্থিতি দেখে আমি ভাবলাম আমার স্বামী হয়তো আমার প্রতি সন্দেহ করছেন এবং আমার চরিত্র পরীক্ষা করতে চান। এটি ছিল তার এক বন্ধুর পরিকল্পনা, যিনি তার মতোই অশিক্ষিত ছিলেন। এই চিন্তা আমাকে দুশ্চিন্তায় ফেলে দিল, কিন্তু আমি জানতাম আমাকে বুঝদার হতে হবে। ভয়ে আমার মনটা এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল। ভাবলাম এই সন্দেহ আমাদের সংসার ধ্বংস করবে। তবে আমার স্বামীর আচরণ আমাকে বলেছিল যে এটি সেরকম নয়। তিনি কেবল সাহায্য করতে চেয়েছিলেন। 4 দিন ধরে সেই ছেলেটি আমাদের বাড়িতে কাজ করছিল, কিন্তু আমি এখনও তার সাথে দেখা করিনি। 4 দিন পর যখন তাকে দেখলাম, আমি অবাক হয়ে গেলাম। সে খুব সুদর্শন ছিল। এমন সুদর্শন ছেলে আমি আগে দেখিনি।
আমি যেন এক মুহূর্তের জন্য মুগ্ধ হয়ে গেলাম, কিন্তু আমার স্বামী আমার কাঁধে হাত রেখে আমাকে বাস্তবে ফিরিয়ে আনলেন। তিনি জিজ্ঞেস করলেন, সব ঠিক আছে তো? তারপর তিনি বললেন, এখন তোমার পরিচয় করিয়ে দিই। এই ছেলেটি আমার বন্ধুর ছেলে, সে খুব গরিব। আমার বন্ধু অনুরোধ করেছিল যাতে আমি তাকে এখানে এনে কাজ দিই। আমি তার দিকে তাকিয়ে থাকলাম। তার চেহারা খুব সুন্দর ছিল। আমার স্বামী সবকিছু বুঝতে পেরেছিলেন, তাই তিনি আমাকে সেখান থেকে নিয়ে ভিতরে চলে গেলেন। হাঁটতে হাঁটতে আমি একবার বা দুবার ফিরে তাকালাম। এরপর আমি সেই ছেলেটির সাথে কথা বলতে শুরু করলাম। সে খুব ভালো কাজ করত এবং তার কথা বলার ধরন সুন্দর ছিল। ঘটনাটি বেশ অদ্ভুত ছিল এবং সেই ছেলেটির প্রতি আমার স্বামী বিরক্ত ছিলেন, কারণ সে তার এক বিশেষ বন্ধুর ভাতিজা ছিল। প্রতি সপ্তাহে আমার স্বামীকে শহরে যেতে হতো এবং এইবারও সে শহরে চলে গেল। সেদিন আমি সিদ্ধান্ত নিলাম যে আজ আমি আমার ইচ্ছা পূরণ করব এবং রাতটি সুনীলের সাথে কাটাব। আমি পুরো দিন সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম এবং রাতে ধীরে ধীরে সুনীলের ঘরে ঢুকে তার বিছানায় শুয়ে পড়লাম। আমি তার শরীরে হাত রাখলাম। সুনীল ঘাবড়ে গিয়ে বলল, তুমি এখানে কেন? তারপর আমি তাকে আমার ভালোবাসার কথা জানালাম। আমরা সেই রাতে একসাথে অনেক সময় কাটালাম এবং মনে হলো সত্যিকারের সুখ পেলাম। অবশেষে আমি আমার রুমে ফিরে গিয়ে ক্লান্তিতে ঘুমিয়ে পড়লাম এবং সেই রাতে খুব ভালো ঘুম হলো। সকালে যখন আমার ঘুম ভাঙল তখন আমি বেশ ভালো অনুভব করছিলাম, কিন্তু সুনীলের মুখ দেখে মনে হলো সে খুবই অনুতপ্ত। আমার আবার ইচ্ছা হলো তার সাথে সময় কাটানোর, কিন্তু আমার স্বামী বাসায় না থাকায় সুযোগ হলো না। তবে আমি সুনীলের রুমে গিয়ে ধীরে ধীরে তার পাশে শুয়ে পড়লাম এবং তার গায়ে হাত রাখলাম। সে সঙ্গে সঙ্গে কথা বলতে শুরু করল। আমি চাদর সরাতেই চমকে উঠলাম, কারণ সেখানে আমার 18 বছরের ভাতিজা নয়, আমার নিজের স্বামী শুয়েছিল। আমার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল এবং আমি ভয়ে কেঁপে উঠলাম। স্বামী রেগে গিয়ে আমার মুখে চড় মেরে বলল, তুমি কি ভেবেছিলে? তুমি এটা করতে পারবে আর আমি জানব না? সুনীল আমাকে সব বলেছে গত রাতে। তিনি আরও বললেন, আমি অনেক দিন ধরে তোমার চালচলন লক্ষ্য করছিলাম। তোমার সব পরিকল্পনা আমি জানতাম। তুমি আমাকে ঠকাতে চেয়েছ। আমি এই কথা শুনে ভীষণ কষ্ট পেলাম এবং ভয়ে মরে যেতে চাইলাম, কিন্তু এটাকে স্বপ্ন মনে করে উপেক্ষা করেছিলাম। কিন্তু এখন বাস্তবতাটা আমার সামনে দাঁড়িয়েছিল। স্বামীর রাগ এবং দুঃখ তার মুখে স্পষ্ট ছিল এবং তার চোখে হতাশা এবং ক্ষোভ দেখতে পাচ্ছিলাম। তার সেই দৃষ্টিতে আমি কাঁপতে লাগলাম। মাথা ফেটে যাচ্ছিল, শ্বাস নিতে পারছিলাম না। আমার স্বামী বললেন, তুমি তোমার নিজের ফাঁদে পড়েছ। তুমি হলেও ভালো মেয়েদের মতো আচরণ করোনি। আমি তার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আমার রুমের দিকে দৌড়ে গেলাম, আর সে আমার পেছন পেছন আসছিল। আমি ভয়ে কাঁদছিলাম, কারণ আমি জানতাম এখন আমার সাথে কি ঘটতে যাচ্ছে। আমার স্বামী আমাকে জীবিত ছেড়ে দেবেন না এবং এটা আমার প্রাপ্য ছিল। এত ভালো স্বামী থাকা সত্ত্বেও আমি অন্যায় করেছিলাম। শয়তানের ফাঁদে পড়ে রুমে ঢুকে দেখে তিনি কোথাও নেই। ভয়ে আমি সেখানেই থেমে গেলাম, কারণ আমার সামনে মৃত্যুর ভয় ছিল। তিনি বাইরে থেকে জোরে জোরে ডাকতে লাগলেন, তুমি যদি 5 মিনিটের মধ্যে বাইরে না আসো তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। এই কথা শুনে আমার মনে হলো মৃত্যুর চেয়েও খারাপ কিছু। আমি বাইরে এসে তার পায়ে পড়ে বললাম, আমাকে মাফ করে দাও। আজ থেকে আমি এমন কাজ করব না। আমি আমার আবেগের কাছে হেরে গিয়েছিলাম। সে আবার আমার মুখে থাপ্পড় মেরে বলল, তুমি খুবই অসভ্য, তোমার লজ্জা নেই। আজ তোমাকে জীবিত রেখে দেব না। তিনি একটি লাঠি নিয়ে আমাকে মারতে শুরু করলেন। আমি আমার কাজের জন্য ক্ষমা চাইতে লাগলাম, কিন্তু তিনি থামলেন না। তিনি যন্ত্রের মতো মারতে লাগলেন। এই আমার সেই স্বামী যিনি আগে আমার জন্য জীবন দিতেন। আমার স্বামী সবসময় আমার যে কোনো সমস্যায় পাশে দাঁড়াতেন এবং আমার সামান্য অসুবিধাতে উদ্বিগ্ন হতেন। কিন্তু আজকের দিনটা আলাদা ছিল। রাগের বশে তিনি সম্পূর্ণ মেজাজ হারিয়ে ফেললেন এবং থামার কোনো লক্ষণ দেখালেন না। আমি তাকে ধাক্কা দিয়ে দূরে সরানোর চেষ্টা করছিলাম, ক্ষমা চাইছিলাম, কিন্তু তিনি কিছুতেই থামতে রাজি ছিলেন না। অবশেষে তিনি ক্লান্ত হয়ে লাঠি ফেলে দিয়ে বিছানায় বসে পড়লেন এবং আমার দিকে তাকিয়ে বললেন, আমি তোমাকে অনেক ভালোবাসি।
তিনি আরও বললেন, তোমাকে এত সম্মান দিয়েছি, ভালোবাসা দিয়েছি, কিন্তু তুমি সব নষ্ট করে দিয়েছ। আমার সম্মান তোমার কাছে মূল্যহীন ছিল। তোমাকে মাথার মুকুট বানিয়েছি, কিন্তু তুমি তার যোগ্য ছিলে না। আমি তার দিকে তাকিয়ে বললাম, তুমি যদি আমার সাথে সঠিকভাবে ব্যবহার করতে এবং সঠিকভাবে কথা বলতে, তাহলে আমি কখনো এমনটা করতাম না। আমি শুধু তোমার দিকেই মনোযোগী হতাম। আমি তোমাকে অনেকবার বলেছি তোমার কথা বলার ভঙ্গি বদলাতে, কিন্তু তুমি কখনো শোনোনি। তিনি বললেন, তুমি আমার কথায় পাত্তা দাওনি, তাই আমিও পাগল হয়ে গেছি। কেন ঘরের ভেতর এমন করেছ? আমি তার সামনে দাঁড়িয়ে কাঁদতে লাগলাম। তিনি বিষণ্ণ চোখে তাকিয়ে বললেন, আমি তোমাকে এত সম্মান দিয়েছি, এত ভালোবাসা দিয়েছি, আর তুমি আমাকে এই শিক্ষা দিয়েছ যে আমার অনুপস্থিতিতে তুমি অন্য কারো সাথে ঘুমাতে পারো। আমি তার দিকে তাকিয়ে বললাম, এর জন্য তুমিও দায়ী। তুমি যদি আমাকে সঠিকভাবে ভালোবাসতে, আমি কখনো এমনটা করতাম না। আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম। প্রথম 2-3 দিন সব ঠিকঠাক ছিল, কিন্তু তারপর তুমি অনেক দিন আমার থেকে দূরে থাকলে, আমাকে ঠিকমতো সময় দিলে না। তখন আমি কি করব? আমি অন্য কারো প্রতি আকৃষ্ট হয়ে পড়লাম। আমার কি দোষ ছিল বলো? তুমি যদি ওকে রাখলে এত সব নাটক হতো না। আমি আমার ভুল মানতে রাজি নই। সে তখন একই কথা বলতে লাগলো যে সে আমাকে পরীক্ষা করছে। দেখো, আজ আমার সন্দেহ বিশ্বাসে পরিবর্তিত হয়েছে এবং আমি খুব দুঃখিত যে তোমার মতো একটি মেয়ে আমার স্ত্রী। তখন তার কণ্ঠে শুধু দুঃখ ছিল। আমি সেই কথাটি শুনেছিলাম। আমার আফসোস ছিল যে আমার স্বামী আমাকে এত ভালোবাসলেও আমি তাকে ঠকাতে চেয়েছিলাম, কিন্তু আমি আমার ইচ্ছার কাছে হার মানতে বাধ্য হয়েছিলাম। এখন আমি কি বলবো? আমার স্বামী হঠাৎ রেগে গিয়ে মুখ লাল করে উঠে দাঁড়ালেন এবং আমার হাত ধরে কাছে নিয়ে এসে বললেন, আমি আর তোমার সাথে থাকতে পারবো না, কারণ যখনই তোমার মুখ দেখি তোমার এই খারাপ কাজটা আমার মনে পড়ে। এই কষ্ট আমি সহ্য করতে পারি না। তিনি বললেন, আমি সহ্য করেছি, কিন্তু এখন আর এই কষ্ট সহ্য করতে পারি না। একজন পুরুষের সব কিছু সহ্য করতে পারি না, তাই আজ আমি তোমাকে তালাক দিয়েছি। এই কথা শুনে আমি যেন পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম। 3 দিন আগে আমার জীবন সুখে পরিপূর্ণ ছিল। আজ আমি সম্পূর্ণ অসহায় হয়ে মাটিতে পড়ে গিয়েছিলাম। আমার স্বামী আমাকে এমন জোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছিল, যেভাবে আমি প্রতিদিন নিজেকে তুলে দাঁড়াতাম। যদিও এটি আমার জন্য একেবারেই ঠিক ছিল না, কারণ আমি অন্য কারো প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলাম। আমার স্বামীর অনুপস্থিতিতে আমি এসব করছিলাম, কিন্তু এখন আমার কান্নার কারণ হয়ে দাঁড়িয়েছে আমার চরিত্রের দাগ। আমি উঠে আমার জিনিসপত্র গুছিয়ে মায়ের বাড়িতে চলে এলাম, কিন্তু সেখানেও শান্তি পাইনি। আমার স্বামী আমার পরিবারের সবাইকে সব জানিয়ে দিয়েছিল, যার ফলে আমার মা, ভাই এবং ফুফু সবাই আমার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করল। এক সময় আমি আমার স্বামীর ঘরের রানী ছিলাম, কিন্তু আজ আমার একটি ভুল আমার জীবনকে নষ্ট করে দিয়েছে। যারা আমাকে একসময় সম্মানের চোখে দেখত, তারা এখন ঘৃণার চোখে দেখে। আমি এতটাই লজ্জিত যে নিজের নামও মনে করতে পারছি না। মনে হচ্ছিল এখন আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। বারবার সেই ছেলেটির কথা ভাবতে লাগলাম, যে আমাদের বাড়িতে না এলে হয়তো এই ভুলটা কখনোই ঘটত না। এখন আমি আমার বাবা মায়ের বাড়িতে কাজের মেয়ের মতো জীবন কাটাচ্ছি, কিন্তু আজও আমার ইচ্ছা আমাকে এভাবে বাঁচতে বাধ্য করেছে। মেয়েদের বিয়ের পর শ্বশুরবাড়ির লোকদের সম্মান করা তাদের কর্তব্য হয়ে দাঁড়ায়, কিন্তু একই মেয়ে যখন তার স্বামীর সম্মান নষ্ট করে, তখন সেই ঘরের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। তাই বিবাহিত মেয়েদের সবসময় তাদের স্বামীর সম্মান রক্ষা করা উচিত, কারণ বিয়ের পর তারা সম্পূর্ণ অপরিচিত পরিবেশে চলে আসে। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি টিপতে ভুলবে না। ধন্যবাদ।